আমি আয়েশা। আজ যে গল্পটা বলবো সেটা কোনো সিনেমার গল্প না, কোনো উপন্যাসের কল্পনাও নয়। এটা আমার নিজের জীবনের গল্প। একটা সত্যি ঘটনা, যেখানে ভালোবাসা ছিল, আশা ছিল, কিন্তু শেষমেশ ছিল না একসাথে থাকার পরিণতি। আমার জীবনে যে মানুষটা এসেছিল তার নাম সামিউল। আমাদের গল্পটা হয়তো খুব সাদামাটা, কিন্তু সেই সাধারণ গল্পের ভেতরেই ছিল অগণিত আবেগ। সেদিন ছিল একেবারে বর্ষার দুপুর। আকাশ কালো হয়েছিল, চারপাশে বৃষ্টির ঝাপটা। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। ছাতাটা খুব ছোট ছিল। হঠাৎ দেখি পাশে এক তরুণ ছেলে, ভিজে একেবারে কাক ভেজা হয়ে গিয়েছে। আমি এক মুহূর্ত ভেবে ছাতাটা বাড়িয়ে দিলাম। সে হেসে বলল, আপনি ছাতাটা না দিলে হয়তো আজ সত্যি ভিজে জ্বর হয়ে যেত। আমি মৃদু হেসে বলেছিলাম, আসলে আমার ছাতাটা খুব বড় নয়, তবু একটু জায়গা ম্যানেজ করলাম। সেদিন কথোপকথন খুব ছোট ছিল, কিন্তু ওর চোখের ভেতর একরকম কৃতজ্ঞতা, একরকম আন্তরিকতা আমি অনুভব করেছিলাম। এরপর থেকে প্রায় দেখা হতো আমাদের, কখনো বাস স্ট্যান্ডে, কখনো একই রিক্সার লাইনে। ধীরে ধীরে কথাবার্তা হলো, ফোন নম্বর বিনিময় হলো, শুরু হলো গল্প করা, হোয়াটসঅ্যাপে মেসেজ, এক একটা দিনের খোঁজ নেওয়া, এই আর কি। সামিউল খুব সাধারণ পরিবারের ছেলে। বাবা মা গ্রামে থাকেন, 3 ভাই বোন। ঢাকায় থেকে কোম্পানি একটা চাকরি করে সংসার চালায় সে। আমি তখন স্কুলে পড়াতাম। প্রতিদিন সকাল 8টায় বের হতাম, ক্লাস নিয়ে ফিরতাম বিকেলে। ও প্রায়ই আমার ফেরার সময় ফোন দিত, তুমি কি বাসে উঠেছো? রাস্তা ঠিক আছে তো? এই খোঁজ খবরগুলো আমাকে অদ্ভুতভাবে টানত। ধীরে ধীরে বন্ধুত্ব বদলে অন্য কিছুতে রূপ নিল আমাদের সম্পর্কটা। আমাদের প্রথম ডেটটা ছিল খুবই সাধারণ, কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর স্মৃতি। পুরান ঢাকায় এক ছোট্ট বিরিয়ানি দোকানে বসে এক প্লেটে ভাগ করে খেলাম। সামিউল এসে বলল, আয়েশা, তোমাকে হয়তো কোনোদিন বড় বড় হোটেল নিয়ে যেতে পারবো না, কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি আমার যতটুকু আছে সবটুকুই তোমার। সেদিন আমি মনে মনে ভেবেছিলাম, জীবনে আর কি চাই? একটা মানুষ যদি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে আমাকে, সেটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের সম্পর্কটা ছিল খুব সাদামাটা, তবু ভরা সুখে। প্রতিদিন সকালবেলা আমি ওকে ফোন করতাম, খেয়েছো? ও বলতো, তুমি না বললে খাওয়া জমে না। শীতকালে ও আমাকে শাল গায়ে চাপিয়ে দিত, গরমে রাস্তায় আইসক্রিম কিনে দিত। বৃষ্টির দিনে ছাতা ভাগাভাগি করে হাঁটতাম, রিকশায় বসে গান শুনতাম। আমাদের স্বপ্ন ছিল ছোট ছোট, একটা ছোট্ট ফ্ল্যাট যেখানে দুজন মিলে বইয়ের তাক সাজাবো, একটা রান্নাঘর যেখানে আমি রান্না করব আর সামিউল হেসে বলবে, তুমি তো রেস্টুরেন্ট খোলার মতো রান্না করো। সন্তান হলেও বলবে, আমি ছেলেকে ক্রিকেট শেখাবো, তুমি মেয়েকে পড়াশোনা আর গান শেখাবে। কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম, সামিউলের চোখে অদ্ভুত এক অস্থিরতা। ওর পরিবার বারবার বলতো, তুমি তো শহরে আছো, এখন এত ছোট চাকরি করছো কেন? বড় কিছু করো। একদিন সামিউল আমাকে বলল, আয়েশা, ভালোবাসা দিয়ে সংসার চলে, সংসার শুরু করা যায় কিন্তু চালানো যায় না, টাকাও লাগে। তুমি তো আমাকে অনেক সাপোর্ট করছো, কিন্তু অন্যরা কি বুঝবে? আমি তখন তার হাত ধরে বলেছিলাম, সামিউল, টাকার জন্য আমি তোমাকে হারাতে চাই না, আমরা ধীরে ধীরে সবকিছু গড়ে তুলব। কিন্তু আমার কথা খুব একটা ভরসা পেত না সে। আমাদের জীবনে সবচেয়ে মনে রাখার মতো দৃশ্যগুলোর একটা ছিল লালবাগ কেল্লায়। সূর্য ডুবছিল, চারপাশে আড্ডা আর ভিড়। আমরা হাত ধরে বসেছিলাম। হঠাৎ সামিউল আমার হাত ছেড়ে দিয়ে বলল, আয়শা, যদি কোনোদিন আমার সামনে এমন কিছু আসে যেখানে আমি আরো ভালো থাকতে পারি, তুমি কি তখন আমাকে বুঝবে? আমি যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, আমি কি তবে যথেষ্ট নই? আমার ভালোবাসা কি ছোট হয়ে গেল ওর চোখে? আমার ভালোবাসা কি খুব কম? আমি কিছু বলিনি, শুধু ওর কাঁধে মাথা রেখে চুপ করে বলেছিলাম,
দেখা যাক। কিন্তু ভেতরে ভেতরে আমি বুঝে গিয়েছিলাম সামিউল হয়তো একদিন আমাকে ছেড়ে চলে যাবার প্ল্যান করছে। সেদিনের সূর্যাস্তের মতোই আমার জীবনের আলো নিভে আসছিল। আমি জানতাম না আমার ভালোবাসার মানুষই একদিন আমার সবচেয়ে বড় অভাব হয়ে যাবে। এভাবে শুরু হলো আমাদের জীবনের ঝড়, যে ঝড় শুধু আমার ভালোবাসা নয়, আমার আমার বিশ্বাসটাকেও ভেঙে দিল। সামিউলের মধ্যে আমি অস্থিরতা অনেক আগেই টের পেয়েছিলাম। ওর কথাবার্তায় বারবার আসতো, ভালো থাকতে হবে, বড় কিছু করতে হবে, সবাইকে দেখাতে হবে। একদিন ক্লাস শেষে আমি স্কুলের বারান্দায় বসে ওর জন্য অপেক্ষা করছিলাম। ও আসলো, কিন্তু অদ্ভুত ভাবে চুপচাপ। আমি বললাম, কি হলো সামিউল, এত চুপ কেন? ও কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, আয়শা, অফিসে নতুন একজন এসেছে, সিনিয়র ম্যানেজারের মেয়ে, খুব শিক্ষিত, ধনী পরিবার থেকে এসেছে, সবাই ওকে নিয়ে খুব আলোচনা করছে। আমি হেসে বললাম, তাতে কি, তোমার তো আমি আছি। কিন্তু ওর মুখের ভেতর সে হাসিটা আর ফিরল না। আমি বুঝলাম কোথাও যেন আমার সাথে তুলনা শুরু হয়েছে। আমাদের দেখা সাক্ষাৎ কমতে লাগলো। আগে প্রতিদিন ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হতো, এখন শুধু ছোট্ট একটা মেসেজ, আজ একটু ব্যস্ত, পরে কথা হবে। আমি বারবার জিজ্ঞেস করতাম, তুমি কি বদলে যাচ্ছ সামিউল, কোনো সমস্যা? সে উত্তর দিত, না, তুমি অতিরিক্ত চিন্তা করছো, আর এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু আমি জানতাম কোনো না কোনো ভাবে আমি ওর জীবনের প্রাধান্য হারাচ্ছি। তারপর আমি হাল ছাড়িনি। ভেবেছিলাম এটা হয়তো সাময়িক, ভেবেছিলাম আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে। আমি স্কুলের বাচ্চাদের আঁকা বাঁকা হাতের লেখা দেখে খুশি হতাম। সামিউলকে মেসেজে বলতাম, আজ আমার স্টুডেন্টরা না আমাকে মা ডেকে ফেলেছে। ও শুধু রিপ্লাই দিত, ভালো। আগে যেটা বললে সে বলতো, আমি গর্বিত তোমার জন্য। সে কথাগুলো আর আসতো না। একদিন সামিউল হঠাৎ আমাকে জানালো, আয়শা, কোম্পানি সেই মেয়েটার নাম ফারিয়া, ও আমাকে অনেক সাহায্য করছে, নতুন প্রজেক্টে আমার সাথে কাজ করছে, ওর ফ্যামিলিও আমাকে খুব পছন্দ করছে। আমি যেন মুহূর্তে স্থির হয়ে গিয়েছিলাম, ভেতরে ভেতরে কেঁপে উঠেছিলাম, তবুও বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। তারপর বললাম, তাহলে তুমি কি আমাকে ভুলে যাচ্ছ সামিউল? ও বলল, না আয়শা, আমি তোমাকে ভুলিনি, কিন্তু তুমি জানো ফারিয়ার পরিবার খুব বড় লোক, যদি তাদের সাথে একটা সম্পর্ক হয় তাহলে আমার ক্যারিয়ার, ভবিষ্যৎ সব পাল্টে যেতে পারে। সেদিন আমি প্রথমবার ওর চোখে দেখলাম আমার প্রতি ভালোবাসার থেকে বেশি টান দিচ্ছে ওর স্বার্থের দিকে। স্বার্থটাই ওর চোখে সবকিছু। আমি রাতের পর রাত ঘুমাতে পারিনি, ভাবতাম আমি কি তবে যথেষ্ট নই? আমার ভালোবাসাটা কি এতটাই ছোট যে সে স্বার্থের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছে? খুব অপমানিত বোধ করতে লাগলাম। আমি তো সামিউলকে সবসময় সাপোর্ট করেছি, পাশে থেকেছি, স্বপ্ন দেখিয়েছি, তাহলেও আজ অন্য কারো টাকার কাছে, অবস্থার কাছে আমি হেরে যাব? সেই রাতে জানালার পাশে বসে কেঁদেছিলাম অনেক। বৃষ্টির শব্দের সাথে আমার কান্নার শব্দ, পানি সব মিশে গিয়েছিল। একদিন হঠাৎ সামিউল আমাকে বলল, আয়শা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ফারিয়ার সাথে থাকলে হয়তো আমি আরো ভালো থাকতে পারবো। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? আমি শুধু তাকিয়েছিলাম ওর দিকে, কিছু বলতে পারিনি। ভেতরে ভেতরে আমার পৃথিবীটা ভেঙে পড়েছিল, অথচ বাইরে আমি নিশ্চুপ, একেবারে চুপ ছিলাম। আমি বুঝে গিয়েছিলাম ঝড়টা আর ঠেকানো যাবে না। আমার জীবনের ভালোবাসা, যাকে নিয়ে আমি স্বপ্ন গড়েছিলাম, সেই মানুষটাই ধীরে ধীরে আমার হাত ছেড়ে দিতে যাচ্ছে। আমি শুধু ভাবছিলাম, ভালোবাসা যদি টাকার কাছে হেরে যায়, তবে ভালোবাসারই বা দাম কোথায়? একদিন বিকেলে সামিউল আমাকে দেখা করতে বলল। আমি ভেবেছিলাম হয়তো সবকিছু পরিষ্কার করবে, হয়তো আগের মতো ফিরে আসবে, হয়তো সে তার ভুল বুঝতে পারবে, কিন্তু না।
আমরা বসেছিলাম ধানমন্ডি লেকের ধারে। বাতাসটা খুব শান্ত ছিল, অথচ আমার ভেতরে ঝড় বয়ে যাচ্ছিল। সামিউল বলল, আয়শা, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আমি হয়তো তোমার সেই ভালোবাসার যোগ্য নই। ফারিয়ার সাথে আমার সম্পর্কটা এখন অনেক দূর গড়িয়েছে। আমি ওকে বিয়ে করতে যাচ্ছি। আমি কিছু বলিনি প্রথমে, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলাম ওর দিকে। মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে। আমি বলেছিলাম, তাহলে আমার ভালোবাসার কি হবে সামিউল? যে স্বপ্নগুলো আমরা একসাথে দেখেছিলাম তার কি হবে? ও শুধু নিচু চোখে উত্তর দিল, মাফ করে দিও আয়েশা, আমি ভালো থাকার সুযোগটা হাতছাড়া করতে পারবো না। সেদিন আমার ভেতরটা ভেঙে গিয়েছিল পুরোপুরি। এরপর অনেক দিন আমি কারোর সাথে কোনো কথা বলতে চাইতাম না। স্কুলে গিয়ে পড়াতাম, কিন্তু বাচ্চাদের চোখে উজ্জ্বলতা আমার অশ্রুতে ঝাপসা হয়ে যেত। রাতে জানালার পাশে বসে কান্না করতাম। ভেবেছি, আমি কি সত্যি এতটা অযোগ্য, নাকি ভালোবাসা আসলেই টাকার কাছে হেরে যায় সব সময়? কিন্তু সময় এক অদ্ভুত ওষুধ, কষ্ট কমায় না, তবে সহ্য করতে শেখায়। আমি সিদ্ধান্ত নিলাম আমি ভেঙে পড়তে থাকবো না। যে মানুষ আমাকে ভালোবাসার বদলে বিকল্প খুঁজেছে, তার জন্য কেন আমি জীবন থামিয়ে রাখবো? আমি আরো মনোযোগ দিলাম আমার পড়াশোনায়। স্কুলের বাচ্চাদের নিয়ে ছোট একটা লাইব্রেরি গড়ে তুললাম। ওরা বই পড়ে বড় স্বপ্ন দেখতে শিখলো। প্রতিদিন সকালে যখন কোনো বাচ্চা দৌড়ে এসে বলতো, আয়েশা ম্যাডাম, আমি পরীক্ষায় ভালো করেছি, তখন মনে হতো এটাই তো আসল ভালো থাকা। আমি বুঝলাম, ভালো থাকা মানে শুধু টাকা নয়, অবস্থান নয়। ভালো থাকা মানে নিজের ভেতর শান্তি খুঁজে পাওয়া, অন্যকে সুখ দিতে পারা। অনেকদিন পর এক পরিচিতর কাছে শুনলাম সামিউল ফারিয়াকে বিয়ে করেছে। হয়তো ও এখন বড়লোক বাড়িতে থাকে, দামি গাড়ি চড়ে, কিন্তু আমার ভেতরটা যেন শান্ত ছিল একেবারে। কারণ আমি জানতাম আমি কোনো ভুল করিনি, আমি কাউকে ঠকাইনি, আমি কারো স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আমি হারিয়েছি একজন মানুষকে, কিন্তু পেয়েছি নিজের সম্মান, নিজের শক্তি। আজ যদি কেউ আমাকে জিজ্ঞেস করে ভালোবাসা কি সবসময় টাকার কাছে হেরে যায়, আমি বলবো না। ভালোবাসা কখনো হারে না, হারে মানুষ। যে মানুষ ভালোবাসার মূল্য বোঝে না, সেই মানুষই হারে। আমার গল্পটা হয়তো দুঃখের, কিন্তু এর ভেতর একটা শিক্ষা আছে। ভালোবাসা যদি সত্যি হয়, তবে কোনো অবস্থান, অর্থ তার বিকল্প হতে পারে না। আর যদি কেউ বিকল্প খুঁজে নেয়, তবে সে মানুষটাকে তুমি হারাওনি। সে মানুষটাকে দূর করতে পেরে তোমার জীবনটা আরো ভালো হয়েছে। তুমি একটা বেঈমানকে তোমার জীবনে রাখোনি, সেটাই ভালো হয়েছে। এভাবেই শেষ হলো আমার গল্প, ভালো থাকার লোভে হারানো ভালোবাসা। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।